এই কথা বলে দিতে চাই, আজকে শাসক গোষ্ঠীতে 70% জনগণ কিন্তু হায়ের পক্ষে ভোট দিয়েছে। ভুলে যাবেন না, এদেশের জনগণ কিন্তু পরিবর্তন চায়। যদি পরিবর্তন না নেন, কিভাবে পরিবর্তন আনতে হয় সেটা রাজপথে আমার আন্দোলনের মাধ্যমে প্রমাণ করে দেবেন ইনশাআল্লাহ। ইসাক সরকার পুরান ঢাকার বংশালের এই জাতরেল রাজনীতিবিদের নাম শুনলে গলা শুকিয়ে যেত মাদার অব ফ্যাসিস্ট খ্যাত হাসিনারও। এজন্য ইসাককে দমাতে কয়েক শত মামলা দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। সম্প্রতি বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক যুবদল নেতা ও ঢাকা ৭ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসাক সরকার আবারও আলোচনায় এসেছেন, কারণ তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন। একদিকে ইসাক সরকারের আছে এক বীরত্বগাথা ইতিহাস, আবার তার বিরুদ্ধে অভিযোগের পাল্লাও বেশ ভারী। সর্বশেষ গত বছরের জুলাইয়ে রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙ্গাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে পাথর দিয়ে মাথা থেতলে শেষ করে দেওয়া হয়। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সোহাগ নিহতের নেপথ্যে ছিল ইসাকের চাঁদার লোভ। আমাদের এই ভিডিওতে আলোচনা করব ইসাক সরকারকে নিয়ে। কে এই ইসাক? এনসিপিতে যোগ দিয়ে তিনি কি ঠিক করলেন নাকি ভুল? এছাড়াও ইসাকের সমস্ত বীরত্ব ও বিতর্ক সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিএনপির বহিষ্কৃত নেতা ইসাক সরকার আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন। এতে পক্ষে বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সালটা 2017। ফ্যাসিস্ট হাসিনা তখন স্বর্ণযুগ চলছে। দৈনিক সমকাল একটি নিউজ করে, যার শিরোনাম ছিল শত মামলার আসামি ইসাক প্রকাশ্যে। সেখানে বলা হয়, এই ইসাক সরকার শুধু বংশাল নয়, পুরো পুরান ঢাকাতেই এক আতঙ্কের নাম। ঘনিষ্ঠ জনদের দিয়ে এলাকায় মাদক ব্যবসা করান তিনি। পুলিশের কাছে তার বড় অপরাধের নাম, তিনি নানা রাজনৈতিক কর্মসূচিতে নাশকতায় ব্যবহৃত বিস্ফোরকের সরবরাহকারী। শুধু হাতবোমা, ককটেল বা পেট্রোল বোমা সরবরাহ নয়, এসব নাশকতায় তিনি লোকর সরবরাহ করতেন। নাশকতা করতে গিয়ে তার লোকের ক্ষতি হলে পুরো ক্ষতিগ্রস্তের পরিবারের দায়িত্ব ইসাক নিতেন বলে শোনা যায়। সে সময় পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার বিভিন্ন থানায় ইসাকের বিরুদ্ধে স্পর্শকাতর নানা আইনে মামলা ছিল শতাধিক। বিভিন্ন সূত্রের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মামলার এ সংখ্যা 170টির মতো। অনেক মামলায় আছে গ্রেফতারি পরোয়ানাও। মামলার পাহাড় মাথায় নিয়ে তিনি চলতেন প্রকাশ্যে। পুলিশ তাকে ধরতে হন্যে হয়ে খুঁজলেও কোনো এক গোপন শক্তির বলে তিনি গ্রেফতার এড়িয়ে চলতেন। বংশালের স্থায়ী একাধিক বাসিন্দার কাছ থেকে জানা যায়, ইসাক সরকারের বাসা বংশালের হাজী আবদুল্লাহ সরকার লেনে। তার বাবার নাম আব্দুর রৌফ ওরফে মন্টু। তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হলেও আওয়ামী লীগের অনেকেই তাদের স্বজন। এজন্যই নানা অপকর্ম করেও বারবার রক্ষা পান ইসাক। দলীয় সূত্র জানায়, খুব বেশি পড়াশোনা না থাকলেও ছোটবেলা থেকেই ছাত্রদলের রাজনীতিতে জড়িত ইসাক সরকার। মিছিল, মিটিং সহ নানা রাজনৈতিক কর্মসূচিতে তার দুর্ধর্ষতা দেখে নজরে পড়েন পুরান ঢাকায় বিএনপির তৎকালীন সংসদ সদস্য প্রয়াত নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর। এরপর আর ইসাককে পেছনে ফিরে তাকাতে হয়নি। অবিভক্ত কোতোয়ালি থানা ছাত্রদলের পদ থেকে এখন তিনি কেন্দ্রীয় ছাত্রদলের নেতা। 4 দলীয় জোট সরকারের আমলে পিন্টুর দুর্ধর্ষ ক্যাডার হিসেবে পুরান ঢাকায় তার পরিচিতি ছড়িয়ে যায়। ওই সময়ে এলাকায় চাঁদাবাজি সহ নানা অপরাধ ছিল তার একক নিয়ন্ত্রণে। তবে বিএনপি ক্ষমতাচ্যুত হলে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন ইসাক সরকার। এরপর 2018 সালে জুলাই মাসের 9 তারিখে ঢাকার সেনা মালঞ্চ থেকে ইসাক সরকারকে গ্রেফতার করা হয়। সে সময় তাকে দফায় দফায় রিমান্ডে নেয় পুলিশ। একের পর এক রিমান্ড শেষে ইসাক সরকার অসুস্থ হয়ে পড়ে। যদিও বিএনপির পক্ষ থেকে বারবার দাবি করা হয় ইসাকের বিরুদ্ধে করা সমস্ত মামলায় হিংসা পরায়ণ হয়ে করা। তবে তদন্তে দেখা যায় এসব মামলা বেশিরভাগ ঠুনকো বিষয় নিয়ে করা হলেও কিছু কিছু অভিযোগ সত্য। ইসাকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আগেও ছিল, এখনও আছে। রাজনীতিতে ইসাকের উত্থান অবশ্য 3 দশক পুরনো। 1999 সালে হরতাল চলাকালে বংশাল বিএনপি কার্যালয়ের সামনে পিকেটিং করার সময় আটক হয়ে সর্বপ্রথম আলোচনায় আসেন ইসাক। সে সময় 17টি মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয় ইসাককে। মূলত বারবার গ্রেফতার আর রিমান্ডে ঘুরে ঘুরে পুরোটাই বেপরোয়া হয়ে যান ইসাক, যেজন্য তাকে জমের মতো ভয় পেত হাসিনা। সর্বশেষ ইসাক আলোচনায় আসেন ব্যবসায়ী সোহাগ নিহতের মধ্য দিয়ে। সোহাগ নিহতের ঘটনায় দেশজুড়ে ক্ষোভ, বিক্ষোভ ও নিন্দার ঝড় শুরু হয়।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা ৭ আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ইসহাক সরকারের চাঁদার লোভের বলি হন সোহাগ। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই এলাকা থেকে ৬ লাখ করে চাঁদা তুলতেন ইসহাক। ওই সময় চাঁদার পরিমাণ দ্বিগুণ নির্ধারণ করে আরেক বিএনপি নেতা মহিনকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন। বিষয়টি সোহাগ জানার পর ইসহাক গ্রুপের হাত থেকে বাঁচতে লালবাগের আরেক বিএনপি নেতা হামিদুর রহমান হামিদের গ্রুপে সম্পৃক্ত হতে চেষ্টা চালান সোহাগ। এতে ক্ষেপে যান ইসহাক এবং সোহাগকে শেষ করার জন্য মহিনকে কাজে লাগান। যদিও তখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকায় ইসহাক গ্রেফতার হননি, কারণ ইউনূসের সরকার পরিচালনায় হতো বিএনপির নির্দেশে। তবে বিএনপির সাথে ইসহাকের দূরত্ব তৈরি হয় মনোনয়নকে কেন্দ্র করে। ইসহাকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কারণে তাকে ধানের শীষের মনোনয়ন দেননি তারেক রহমান। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইসহাক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। দলের আদেশ অমান্য করে স্বতন্ত্র হওয়ায় তাকে বরখাস্ত করে দল। পরিশেষে বলা যায়, ইসহাকের হাতে হয়তো এনসিপিতে যোগ দেওয়া ছাড়া পথ ছিল না, কিন্তু এনসিপির মতো একটি দলে ইসহাকের অন্তর্ভুক্তি দলটিকে ব্যাপকভাবে সমালোচিত করছে। কারণ এই যে ধরেন ৫ আগস্টের পর সোহাগকে যেভাবে শেষ করা হলো, সেই হত্যাকাণ্ডের পেছনে চাঁদাবাজির অভিযোগ ছিল। সেই চাঁদাবাজির সাথে যে ইসহাক সরকারের নাম পত্রিকায় এসেছিল, সেই ইসহাক সরকারই এখন এনসিপিতে যোগ দিল বিপুল উৎসাহ উদ্দীপনায়। এই বিষয়টি আমাদেরকে কয়েকটি বার্তা দেয়। বিএনপি নেতাদের নামে যেসব চাঁদাবাজির কথা পত্রিকায় আসে বা শোনা যায়, তার সবগুলো পুরোপুরি সত্য না। মাঝে মাঝে সৎ এবং ত্যাগী নেতাদের বিরুদ্ধেও মিথ্যা নিউজ পত্রিকায় আসে। ধরলাম ইসহাকের চাঁদাবাজির খবর সত্য, কিন্তু চাঁদাবাজ শুধু বিএনপিতে থাকলেই খারাপ, এনসিপিতে গেলে ভালো হয় কিভাবে? শুধু ইসহাক সরকার না, রুমিন ফারহানাও এনসিপিতে যেতে পারে বলে গুঞ্জন শোনা গিয়েছিল এবং এনসিপির সমর্থক প্রচুর অ্যাক্টিভিস্ট তাতে প্রচণ্ড আশাবাদ এবং উচ্ছ্বাস প্রকাশ করেছিল। অথচ এই রুমিন ফারহানাকে নিয়ে কয়েক মাস আগেই সবচেয়ে বেশি গালাগালি এবং ট্রল হয়েছিল। তার কথা নিয়ে, তার হাসি নিয়ে, তার চোখের কাজল নিয়ে, সর্বোপরি তার রহস্যজনক ভূমিকা নিয়েও। এমনকি রয়ের এজেন্ট হিসেবে ডাক্তার জাহিদকে হানি ট্র্যাপে ফেলে তাকে ব্ল্যাকমেইল করা, তার সংসার ভাঙা, এসব নিয়েও রসালো অভিযোগ উঠেছিল। প্রচুর এনসিপি অ্যাক্টিভিস্ট সেগুলো আগ্রহ নিয়ে শেয়ারও করেছিল। কিন্তু যখনই রুমিন ফারহানার এনসিপিতে যাওয়ার সম্ভাবনা তৈরি হলো, তখন থেকেই এইসব অভিযোগের পরিবর্তে সে কত দুর্দান্ত বক্তা, পার্লামেন্টে কত ভালো করবে, এসব গুণগান শোনা যেতে লাগলো। মানে ন্যারেটিভ তো হওয়া উচিত ছিল এরকম যে ভালো লোক যে কোনো দলে গেলেই ভালো, খারাপ লোক যে কোনো দলে গেলেই খারাপ। কিন্তু এখন ন্যারেটিভ এরকম হয়ে গেছে যে শুধুমাত্র বিএনপির হানি ট্র্যাপার এবং রয়ের এজেন্টরা খারাপ, এনসিপির রয়ের এজেন্টরা ভালো। ইসহাকের মতো একজন নেতাকে দলে নেওয়ায় দলটি সাংগঠনিক দিক দিয়ে হয়তো শক্তিশালী ও উপকৃত হবে, কিন্তু ইসহাকের মতো বিতর্কিত নেতাকে দলে নিয়ে এনসিপি প্রমাণ করল তারাও অন্যদের চেয়ে আলাদা নন। তারাও বিএনপি কিংবা আওয়ামী লীগের মতোই একটি এভারেজ রাজনৈতিক দল। মানুষ এনসিপিকে এতদিন দেখত উদার, কলঙ্কমুক্ত রাজনৈতিক দল হিসেবে, কিন্তু ইসহাকের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে এনসিপি নতুন করে কলঙ্কিত হলো। আওয়ামী লীগ ছিল মুক্তিযোদ্ধার মেশিন, রাজাকার ঢুকলেও মুক্তিযোদ্ধা হয়ে বের হতো, আর এনসিপির হচ্ছে পচা মেশিন। সব দুর্গন্ধযুক্ত মাল তাদের কাছে গেলে ফেরেস্তা হয়ে বের হয়, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। সুপ্রিয় দর্শক, ইসহাককে দলে নেওয়াটা কি ঠিক হলো এনসিপির জন্য? আপনি কি মনে করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।